ইরান লেবাননে চলছে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলা, দুদেশে প্রাণহানি ছাড়িয়েছে 650। রিয়াদে মার্কিন দূতাবাস ও কূটনৈতিক এলাকায় আঘাত হেনেছে তেহরানের ড্রোন। মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়াবে না নেটো, মার্কিন বাহিনীকে যৌথ ঘাঁটি ব্যবহারের অনুমতি দিল না স্পেন। 15 দেশ থেকে নাগরিকদের সরে যাওয়ার নির্দেশনা ট্রাম্প প্রশাসনের। সড়ক মহাসড়কে কোথাও সমঝোতা, কোথাও বা জোর করে আদায় হচ্ছে চাঁদা। টিম যমুনার জার্নিতে ক্যামেরাবন্দি স্পটগুলো। ঢাকায় এসে মফস্বলের সস্তা সবজির দাম বাড়ছে কয়েক গুণ। হাতে লাঠি কেন? লাঠির গাড়ি চাপা দেয় বড় ভাই, তার জন্য লাঠি নিয়ে অনেক সময় টাকা না দিলে ভয় দেখায়। তা আপনি তো 1500 টাকা এখানে দিয়ে দিচ্ছেন। হ্যাঁ, লেবার বক্সিস 300 আরও আছে, এগুলো দিয়ে 500 টাকা যায়। সে জায়গায় সাদা দিলাম 1000 টাকা, তাহলে কেমন লাগে? বাঁচানো গেল না সীতাকুণ্ড ইকো পার্ক থেকে গলা কাটা অবস্থায় উদ্ধার শিশুটিকে। চট্টগ্রাম মেডিকেলের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু। যমুনা নিউজে আমন্ত্রণ, আপনাদের সঙ্গে আছি মাসুম রাব্বি। এতক্ষণ শিরোনাম দেখছি। তেহরান সহ ইরান জুড়ে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র। প্রাণহানি বেড়ে 600 ছাড়িয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা। দিনের তুলনায় রাতে হামলার পরিধি কয়েক গুণ বৃদ্ধি করা হয়। অভিযানে টার্গেট করা হয় ইরানের গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থাপনা। এর মধ্যে অন্যতম হল রাষ্ট্রীয় গণমাধ্যম IRIBর কমপ্লেক্স। এর পাশাপাশি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রতিষ্ঠান এক্সপেডিয়েন্সি কাউন্সিলের ভবনেও চলে হামলা। এর পাশাপাশি কারাজ এবং কোম শহরেও চলে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের তাণ্ডব। এছাড়াও ইরানের একাধিক সামরিক স্থাপনাতেও হয়েছে অভিযান। অন্যদিকে লেবাননের বৈরুতে হিজবুল্লাহর অবকাঠামো লক্ষ্য করে চলছে তুমুল হামলা। প্রাণহানি দাঁড়িয়েছে 52-তে, আহত 1.5 শতাধিক। সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাসে ড্রোন হামলা চালিয়েছে ইরান। মঙ্গলবার ভোরে 2টি ইরানি ড্রোন আঘাত হানে দূতাবাস ভবনে। এতে দূতাবাসের একটি অংশে আগুন লেগে যায়। ভবনের কিছু অংশে সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়। তবে এর আগেই ভবনটি খালি করে ফেলা হয়েছিল, ফলে হতাহতের কোনো ঘটনা হয়নি। এছাড়াও রিয়াদের কূটনৈতিক এলাকায় আরও 2টি বিস্ফোরণের আওয়াজ পাওয়া গেছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার প্রতিক্রিয়ায় সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের 5 দেশে যুক্তরাষ্ট্রের ঘাঁটি সহ বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে একের পর এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে ইরান। রিয়াদে মার্কিন দূতাবাসে হামলার কড়া জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এছাড়াও উপসাগরীয় দেশগুলোই মার্কিন ঘাঁটি সহ বিভিন্ন স্থাপনায় হামলা জোরদার করেছে ইরান। যুক্তরাষ্ট্র ইসরায়েলকে পাল্টা জবাব দিতে মিসাইল ও ড্রোন ছোড়া হয়েছে কাতার, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতের জ্বালানি স্থাপনা লক্ষ্য করেও। মঙ্গলবার সকালে একাধিক বিস্ফোরণ হয়েছে কাতারের দোহায়। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে মার্কিন সেনাদের লক্ষ্য করে হামলার কথা জানিয়েছে ইরানের রেভলিউশনারি গার্ড। কুয়েতের আরিফজান ঘাঁটিতে ছুড়েছে 10টি ড্রোন। দাবি সফলভাবে আঘাত এনেছে টার্গেটে। এ বিষয়ে যুক্তরাষ্ট্র বা কুয়েত কিছু জানায়নি। মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটিতে তেহরানের হামলায় এ পর্যন্ত 6 মার্কিন সেনার মৃত্যুর কথা নিশ্চিত করেছে ওয়াশিংটন। এবার নিজেদের সামরিক জোট নেটো থেকেই বড় ধাক্কা এলো যুক্তরাষ্ট্রের জন্য। ইরানের সাথে চলমান যুদ্ধে অংশ নেবে না পশ্চিমা সামরিক জোটটি। বিবৃতিতে এমনটি জানিয়েছেন নেটোর মহাসচিব মার্ক রুটে। তিনি বলেন, ইরানে অভিযান চালিয়ে প্রশংসনীয় কাজ করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ইরানের পরমাণু অস্ত্রের সক্ষমতা অর্জনের কোনো সুযোগ নেই বলেও জানান রুটে। তাই এই লড়াইয়ে নেটো জড়িয়ে পড়বে না বলে জানান জোটটির মহাসচিব। তবে নেটোর কোনো সদস্য এই অভিযানে আলাদাভাবে অংশগ্রহণ করতে পারে বলেও মন্তব্য করেন মার্ক রুটে। ইরানে আক্রমণের জন্য যুক্তরাষ্ট্রকে যৌথ সামরিক ঘাঁটি ব্যবহার করতে দেবে না স্পেন। ওয়াশিংটনের অনুরোধের জবাবে স্পষ্ট না জানিয়ে দিয়েছে মাদ্রিদ। স্প্যানিশ সরকার জানায়, যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথভাবে পরিচালিত রোটা এবং মোরন ঘাঁটি থেকে ইরান বিরোধী সামরিক অভিযান পরিচালনা করতে দেয়া হবে না। তেহরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলার তীব্র নিন্দাও জানিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। বলেন, এই হামলার ফলে আন্তর্জাতিক পরিস্থিতি আরও জটিল এবং অনিশ্চিত হয়ে উঠেছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল এক বিবৃতিতে জানান, ইরানি জনগণের গণতন্ত্র, স্বাধীনতা ও মৌলিক অধিকারের পক্ষে স্পেন। ইরানে হামলা শুরুর পর রোটো ও মোরন ঘাঁটি থেকে 15টি যুদ্ধবিমান সরিয়ে নেয় যুক্তরাষ্ট্র। অবিলম্বে মধ্যপ্রাচ্যের 15 দেশ থেকে মার্কিন নাগরিকদের সরে যাওয়ার নির্দেশনা দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়। এ তালিকায় রয়েছে বাহরাইন, মিশর, ইরান, ইরাক, ইসরায়েল, ফিলিস্তিনের দখলকৃত পশ্চিম তীর ও গাজা, জর্ডান আর কুয়েত।
এছাড়া লেবানন, ওমান, কাতার, সৌদি আরব, সিরিয়া, সংযুক্ত আরব আমিরাত এবং ইয়েমেনে অবস্থানরত মার্কিন নাগরিকদেরও সেসব দেশ ছাড়তে বলা হয়েছে। তবে নোটিশটি স্পষ্ট নয় বলে সমালোচনা করছেন বিশেষজ্ঞরা। ফ্লাইট বন্ধ থাকা অবস্থায় নাগরিকরা কিভাবে সরে যাবে তা নিয়েও নেই কোনো নির্দেশনা। এছাড়া দুটি ড্রোন হামলার পর সৌদি আরবের বেশ কয়েকটি শহরে বসবাসকারী আমেরিকানদের রিয়াদের দূতাবাস এড়িয়ে চলার এবং আশ্রয়স্থলে থাকার অনুরোধ করেছে মার্কিন কর্তৃপক্ষ। ইরানকে ঘিরে সংঘাতময় পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের বেশ কিছু দেশের আকাশসীমা এড়িয়ে চলছে আন্তর্জাতিক ফ্লাইটগুলো। সৌদি আরবের রিয়াদে মার্কিন দূতাবাসে হামলার পর নিরাপত্তার শঙ্কায় কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে পারেনি বহু ফ্লাইট। বাধ্য হয়ে ব্যবহার করে বিকল্প রুট। আবুধাবিগামী দুটি ফ্লাইট ঘুরিয়ে নেওয়া হয় ওমানের রাজধানী মাস্কাটে। দুবাইগামী এমিরেটসের একটি ফ্লাইট ফিরে যায় ভারতের মুম্বাইতে। এদিকে মধ্যপ্রাচ্যে অবস্থানরত নাগরিকদের দেশে ফিরিয়ে নিতে কাজ করেছে ইতালি সরকার। ওমানে আটকে পড়া এবং দুবাই থেকে যাওয়া 127 জন ইতালীয় নাগরিককে বহনকারী প্রথম চার্টার ফ্লাইট সোমবার রাতে রোমে পৌঁছায়। উত্তরবঙ্গ থেকে 35 থেকে 37 টাকার বেগুন আর শসা কি করে ঢাকার বাজারে হয়ে যায় 100 টাকা কেজি? হাটে, বাজারে, আড়তে, সড়কে আর মহাসড়কে চাঁদাবাজদের দৌরাত্ম্য কি কমেছে আদৌ? সমঝোতায় নেওয়া টাকাকে চাঁদা বলতে না চাইলেও এর প্রভাব কি পণ্যমূল্যে পড়ে না? কতটা পড়ে? সবজির ট্রাকে চড়ে বগুড়ার মহাস্থান হাট থেকে পুরো পথ দেখে এসেছেন সহকর্মী আখলাকুস সাফা ও নাহিদ ইসলাম। সঙ্গে ছিলেন গোলাম মোস্তফা রুবেল। বগুড়ার মহাস্থান হাট উত্তরের সবচেয়ে বড় সবজির বাজার। 300 বছরের ঐতিহ্যবাহী হাটে সরাসরি সবজি আর কাঁচা তরকারি নিয়ে আসেন কৃষক। এখানেই ঠিক হয় দর। ধরনভেদে 1 মণ বেগুন বিক্রি হচ্ছে 14 থেকে 1500 টাকায়, মানে প্রতি কেজি 35 থেকে 37 টাকা। শসার দামও কেজিতে 35 থেকে 36 টাকা। এগুলো 23 ফেব্রুয়ারি সকাল 7টার দিকের ঘটনা। কত দিয়ে কিনছেন মন? 1300, এখন বেচতেছেন কত? 1600 বিক্রি করলাম। তাহলে কেজি কত পড়ে? 37 টাকা আটে না। এদিন আলু বিক্রি হচ্ছিল 5 টাকা কেজিতে, আর কাঁচামরিচের কেজি 80 টাকা। 80-85 আর জায়গায় কিনা আপনার কাছারিতে কিনা আছে আপনার 90 টাকা কেজি। কৃষকের বিক্রি করা সবজি সোজা চলে যাওয়ার কথা পাইকারি আর খুচরা বাজারে, কিন্তু হাটেই হাতে ধরিয়ে দেওয়া হচ্ছে একটি স্লিপ। প্রতি মনের জন্য দিতে হচ্ছে 20 টাকা। আচ্ছা, আপনি এখানে যে স্লিপটা দেন, এই স্লিপটাতে কি লেখা? এটা হচ্ছে হাটের আপনার তোলে আপনার স্লিপটা একটু দেখি না। আপনার স্লিপ তো দেখান যাবে না, একটু দেখান না। ব্যাপারী কাছ থেকে দেখেন, আমরা দেখালে সমস্যা। হ্যাঁ, কি সমস্যা? কোনো সমস্যাই নাই, আপনি দেখে কি হবে। সবজি বোঝাই বাহনটি রওনা হবে সিরাজগঞ্জের দিকে। হাটের খাজনা, ভ্যানে করে ট্রাক বা মিনি ট্রাকে পণ্য তোলা নামানোর মতো খরচের কারণে কেজি প্রতি খরচ বেড়েছে আরও 5 টাকার মতো। সব মিলিয়ে হাট আর হাটের বাইরে চাঁদা দিতে হলো কত? 400, 120, 180, এটা কত? 90, 140, ওদিকে আবার 400, 180, 100। তা আপনি তো 1500 টাকা এখানে দিয়ে দিচ্ছেন। আমি যে বাজারে যে খরচটা দেব এর থেকে চাঁদার পরিমাণ বেশি। বাজারে ধরেন মাল নামালাম 500 টাকাতে মাল নাম, লেবার বকশিস 300 আরও আছে, এগুলো দিয়ে 500 টাকা যায়। সে জায়গায় চাঁদা দিলাম 1000 টাকা, তাহলে কেমন লাগে? চাঁদা আদায় হচ্ছে কিনা তাও নিশ্চিত করছেন কয়েকজন। পিছনে খাজনার স্লিপ পিছনে দিতে হাতে দেন স্লিপ আছে না, স্লিপ থাকলে যাইতেই দিবেন। খাজনার নামে এই চাঁদা থেকে বাঁচতে কেউ কেউ সরাসরি মাঠ থেকে কৃষিপণ্য ট্রাকে তোলেন। তাতে রক্ষা নেই, এখানেও হাজির চাঁদা আদায়কারীরা। যারা নিচ্ছেন তো আপনি হাট, জি, তাহলে আপনি এইখান থেকে কেমন ঢোকান? এটা আমার মানে এরিয়ার ভেতর পড়ে, মানে আপনি যে হাটের একটা এরিয়া আছে। তো এইটা তো হাট না। হাট না, হাট থেকে তো এটা কিন্তু কত খালি দূরে? এটা এখানে না, কত হবে? 10 কিলো দূর হবে না হাট থেকে? ইজারাদার তাহিরুল ইসলাম, শিবগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক। ফোনে কথা হয় তার সাথে। চাঁদার বিষয়টি অস্বীকার করেন তিনি। কোথায় সেটা? আমাদের লোকজন কোনো খাজনা আদায় করে না বাইরে। কিন্তু আপনার লোক ওইখানে যে আপনার স্লিপ দিয়ে নিচ্ছে, টাকা নিচ্ছে। তাহলে এমনও হতে পারে যে ওরা হচ্ছে যে আমার নামে করতেও পারে। পথে পথে আরো কত কি ঘটতে পারে সচক্ষে দেখতে সবজি বোঝাই ট্রাকে টিম যমুনা। অবশ্য ছদ্মবেশ নিতে হলো চালকের পরামর্শে। সিরাজগঞ্জ হয়ে আব্দুল কাশেমের পণ্য বোঝাই ট্রাক যাবে রাজধানীর কারওয়ান বাজারে। বেগুন, শসা, কাঁচামরিচ সহ পেছনে বোঝাই হয়েছে 10 টনের মতো কাঁচামাল। চালক কাশেম জানাচ্ছিলেন, পথে পথে হুট করে দাঁড় করানো হয় ট্রাক, একটি স্লিপ ধরিয়ে দিয়ে নেওয়া হয় টাকা। সিরাজগঞ্জ শহরে
এবং এখানে আমাদের বগুড়া কাহালুতে আছে এবং যাত্রাবাড়ি মেন শহরে মানে কত টাকা করে নেয়? ওখানে 350 টাকা লাগে। 350 টাকা। এটা কি ট্রাকের সাইজ বুঝে নাকি হচ্ছে সবার থেকে? না সবার একই। শ্রম মন্ত্রণালয়ের হিসেব অনুযায়ী সারা দেশে সড়ক পরিবহন খাতে মালিক ও শ্রমিক সংগঠন আছে 932টি। তাদের আয়ের প্রধান উৎস পরিবহন থেকে তোলার চাঁদা। জানা গেছে এক একজন ট্রাক চালককে প্রতি ট্রিপেই চাঁদা গুনতে হয় 1000 টাকার মতো। সন্ধ্যা পেরিয়ে রাত হচ্ছে, সিরাজগঞ্জে ঢুকতে আর 25 কিলোমিটার। হঠাৎ সামনে দেখা যায় ট্রাক আটকে টাকা নেয়ার দৃশ্য। দ্রুত এগিয়ে যাই আমরা। হাতে লাঠি কেন? লাঠির গাড়ি চাপা দেয় বড় ভাই তার জন্য। লাঠি নিয়ে অনেক সময় টাকা না দিলে ভয় দেখাই, ঠিক আছে? আমি লাঠি নিয়ে যদি আমি টানতে জায়গা ওইলে গেলা জোর করে টাকা নিলে ওটা চাঁদা হবে না? না না জোর করে নিচ্ছি না তো ভাই। তো এই যে লাঠি হাতে, আপনি লাঠি আপনাদের এই যে গাড়ি অনেক। কই আপনার লাঠিটা কই? লাঠিটা ফালা দিছেন? না 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 এই যে লাঠি, আপনি এই কাজটা কত বছর ধরে করেন? আমি আজকেই এ প্রথম? হ্যাঁ, কিন্তু সকাল থেকেই তোলে আপনি ধরেন বদলি করি। না 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 না, হ্যাঁ ভাই। ও আপনি নিজে আসল লোক না? না না না, আমি আসলে আপনি আরেকজনের প্রক্সি? হ্যাঁ, মাঝে মধ্যেই। ওই পথ ঘুরে আরেক বাজারের পথে আমরা। ক্যামেরা দেখলে সটকে পড়েন তারা, তাই আড়াল থেকে অনুসরণ। জিজ্ঞেস করে দেন আমার সাথে কোনো খারাপ রাপ পাইছে নাকি। আমি অন্য আরে আপনি টাকা নিতেছেন, এটাই তো খারাপ ব্যবহার। এই টাকাটার তো কোনো কাজ নাই। মালিক আছে, ঠিক আছে। তো ওনারা কেন রাস্তা দিয়ে যাবে আর আপনাদেরকে চাঁদা দিবে? আপনার রাস্তার উপরে তো কোনো চাঁদা নাই। ঠিক আছে, কোনো পুরসভার চাঁদা রাস্তার উপরে? ঠিক আছে স্যার। চাঁদা আদায় হচ্ছে এমনভাবে চুপচাপ দিয়ে দিলে সমঝোতা, আর না দিতে চাইলেই লাঠির বাড়ি। এই চাঁদাকে কিভাবে সংজ্ঞায়িত করবেন জেলা প্রশাসক? না, এখানে কোনো সমঝোতার কোনো নেই। আমাদের কাছে এই ধরনের কোনো কেউ কিছু বলেও নাই, আর আমরা এগুলোকে প্রশ্রয় দিচ্ছি না। আমাদের কথা হলো চাঁদাবাজি হলেই সেটা বন্ধ, কোনো সমঝোতা বলে কিছু নেই। মানে এক কথায় আমরা চাঁদাবাজি পাচ্ছি, যেগুলো আমরা চাঁদাবাজি পাচ্ছি, অর্থাৎ তাদেরকে কোনো মানে যারা এই টাকাটা রাস্তার বিভিন্ন জায়গায় কালেকশন করছে তারা এটা চাঁদাবাজি করছে। মালিক সমিতি বা শ্রমিক ফেডারেশনের নামে যত চাঁদা তা নাকি শ্রমিকদের বৃহৎ স্বার্থে খরচ করা হয়। রাতে খাবারের জন্য ট্রাক স্ট্যান্ডে দাঁড়ানো কয়েকজন চালকের কাছে জানতে চাই, এই পর্যন্ত কজন শ্রমিক পেয়েছেন সহায়তা? জি না, এখন পর্যন্ত পায় না কেউ। আপনারাও পান নাই? পাই নাই। আপনাদের পরিচিত কেউ পাইছে? না। এটা বলে যায় আছে হেগো অফিসে যারা উড়ায় অফিসে দুই একজন অফিশিয়াল ভাবে দুই একজন পাইলে পাইতার, কিন্তু শ্রমিক আমরা যারা দেই আমার খবর হারালো আর কোনো ইয়া নেই। সিরাজগঞ্জ থেকে এবার ঢাকার পথে। গাজীপুর পার হতেই ব্রিজের দোহাই দিয়ে নেওয়া হচ্ছে ট্রাক প্রতি 200 টাকা। সড়ক ও জনপদের টোল নামে ম্যানুয়ালি এ চাঁদা নেওয়া হয় এক এক সময় এক এক স্পট থেকে। রাত 3টার মতো বেজে যায় কারওয়ান বাজারে পৌঁছাতে। কাশেমের ট্রাক থেকে মালামাল নামানো হলো, ভোর রাতের মধ্যে চলে গেল পাইকারি আড়ত হয়ে খুচরায়। পাইকারি আড়তে আসার পর নগরবাসীর জন্য পণ্যের দর ঠিক করেন আড়তদাররা। ফ্রেশটা 100 টাকার নিচে কোনো বেগুন নেই। বগুড়ার মহস্থান হাট থেকে আসা এই বেগুন আর শসা, যেটি ছিল 37.5 টাকা কেজি, এটি ঢাকার কাউরান বাজারের খুচরা পর্যায়ে এসে দাম হয়ে যাচ্ছে 100 টাকা। বিস্তর একটা ফারাক। এখন কথা হচ্ছে চাঁদাবাজি বা সমঝোতার ভিত্তিতে নেয়া টাকাকে যেভাবেই ডিফাইন করা হোক না কেন, পণ্যের দামে এগুলোর প্রভাব পড়ছে, আর এগুলো চলছে হাটে, বাজারে, মহাসড়কে এবং আড়ত পর্যায়েও। নতুন সরকারকে পণ্যের দাম কমাতে গেলে ওই সমঝোতার যে চাঁদা, সেখানে যেমন নজর দিতে হবে, তেমনি আপন পর বিবেচনা না করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে যারা সবাই এর সঙ্গে জড়িত। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, আপনারা সহকর্মী আখলাকুস সাফার রিপোর্টটি দেখছিলেন। যমুনা টিভিতে এই খবর প্রচারের পর মহাসড়কে অভিযান চালাচ্ছে সিরাজগঞ্জ প্রশাসন। সেখানে আছেন সহকর্মী গোলাম মোস্তফা রুবেল। সরাসরি যাচ্ছি তার কাছে। রুবেল, অভিযানের বিষয়ে বিস্তারিত তথ্য জানাবেন আমাদের। রাব্বি, আসলে ইতিমধ্যে যখন সকাল থেকে যমুনা টেলিভিশনে এই চাঁদাবাজির অভিযোগ এনে সংবাদটি প্রচার হচ্ছে, তারপরে কিন্তু টনক রয়েছে প্রশাসনের। ইতিমধ্যে কিন্তু সিরাজগঞ্জ জেলা প্রশাসন অভিযান চালিয়ে মোট 9 জন চাঁদাবাজকে আটক করেছে, এবং পুলিশ সুপার তিনি কিন্তু বিশেষ অভিযানে এই তাদেরকে আটক করেছে বলে আমাদের নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক। ইতিমধ্যে মহাসড়কে কিন্তু সেই যে সমস্ত জায়গাগুলোতে চাঁদাবাজি হতো, যে সমস্ত জায়গাগুলোতে যানজট তৈরি হতো, যে সমস্ত জায়গাগুলোতে মূলত এই সমস্যাগুলো হতো, সেগুলো কিন্তু উচ্ছেদ করা শুরু করেছেন এখানকার সাচেকের যারা কর্মকর্তা। তারা সকাল থেকে কিন্তু সাচেক তাদের সেই উচ্ছেদ কর্মসূচি শুরু করেছেন, এবং এতে করে এই উচ্ছেদগুলোর মধ্য দিয়ে এবং এই চাঁদাবাজিগুলো বন্ধ হওয়ার কারণে আপনার মহাসড়কে কতটুকু স্বস্তি ফিরে বলে মনে করছেন?
আমি মনে করছি যে অনেক ভালো হচ্ছে কাজ। আপনারা জানেন যে হাটিকামরুল ইন্টারচেঞ্জটি শুরু হয়েছিল 2023 সালে। আমরা ইতিমধ্যে চারপাশের যে সার্ভিস লেন এগুলো শেষ করে দিয়েছে। তো আসন্ন ঈদযাত্রা উপলক্ষে আমাদের এই মহাসড়কের পাশে কিছু দোকানপাট হয়েছিল, এগুলো অস্থায়ী। তো আমরা এগুলো সরিয়ে আমাদের কিছু বাস স্ট্যান্ড হয়েছে ওই পাশে সরিয়ে দিচ্ছি। আমাদের বাংলাদেশ পুলিশ সর্বাত্মক সহায়তা করছে। তো আশা করা যায় এবারের ঈদে আমরা কোনো যানযাত্রায় কোনো ঈদ জ্যাম ফেস করব না ইনশাল্লাহ। সেই সাথে এখানকার যারা চাঁদাবাজরা রয়েছে অর্থাৎ যে সমস্ত দোকানদাররা বসিয়েছিল সেগুলোকে তারা উচ্ছেদ করে দিচ্ছে এবং একই করে সাথে কিন্তু মহাসড়কে আমি একটু দেখার চেষ্টা করি আপনাদেরকে প্রিয় দর্শক যে লেনগুলোতে হচ্ছে যেখানে যে জায়গাগুলোতে গাড়িগুলো থামানো হতো কিংবা এখানে যে কার্যক্রমগুলো হতো, যে অভিযোগগুলো ছিল সেই অভিযোগগুলো যে জায়গাগুলো ছিল সেই জায়গাগুলোতে কিন্তু একদম আজকে পুলিশ মোতায়েন করা হয়েছে, অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে, যে কারণে কিন্তু আসলে এখানে আর কোনোভাবেই যেন মহাসড়ক সহ কোনো জায়গাতে চাঁদাবাজি না হয় সেই বিষয়ে কিন্তু সিরাজগঞ্জ জেলা প্রশাসক সার্বিকভাবে কাজ করে যাচ্ছে। এবং একই সাথে কিন্তু এখানে শাসকের যারা কর্মকর্তা রয়েছেন তারা কিন্তু আসলে মহাসড়কে মানুষ যেন নির্বিঘ্নে ঘরে ফিরতে পারে ঈদের সময় সেই বিষয়ে তারা কিন্তু কাজ করে যাচ্ছে। রাব্বি। রুবেল, আপনাকে ধন্যবাদ। সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার কর্মসূচির বিষয়ে বিস্তারিত জানাতে সেখান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আরেফিন শাকিল। সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। আরেফিন, প্রধানমন্ত্রী তারেক রহমানের আজকের কর্মসূচি সম্পর্কে বিস্তারিত তথ্য জানাবেন আমাদের। রাবি, দিনব্যাপী আসলে তার ব্যস্ততা রয়েছে এবং সকাল থেকেই তিনি বেশ কয়েকটি মিটিং করেছেন। কিছুক্ষণ আগে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কোস্টগার্ডের মহাপরিচালক। এরপর প্রধানমন্ত্রীর সঙ্গে মতবিনিময় সভায় যুক্ত হয়েছেন স্বাস্থ্য ও পরিবার মন্ত্রণালয়ের যেই মন্ত্রী এবং প্রতিমন্ত্রী রয়েছেন তারা সেখানে একটি মতবিনিময় সভা করেছেন, যেখানে সারা দেশের স্বাস্থ্যসেবা সংক্রান্ত বিষয় নিয়ে যেমন আলোচনা হয়েছে তেমনি আলোচনা হয়েছে স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিভিন্ন শূন্য পদে নিয়োগের বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এখন মূলত বৈঠক হচ্ছে বা মতবিনিময় সভা হচ্ছে ঢাকা সিটি কর্পোরেশন, ঢাকা উত্তর, দক্ষিণ এবং গাজীপুর সিটি কর্পোরেশনের যারা নবনির্বাচিত যারা প্রশাসক হয়েছেন তাদের সঙ্গে তারা প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলছেন এবং প্রধানমন্ত্রী সেখানে তাদেরকে কিছু দিক নির্দেশনা দিবেন। বিশেষ করে ঢাকা শহরে যেই অচল অবস্থা তৈরি হয়েছে, বিশেষ করে মশার রোধ করার জন্য, সেই সঙ্গে জলাবদ্ধতা নিরসন করার জন্য, খাল খনন করার জন্য এবং সার্বিক মানুষ নাগরিক সুবিধা বৃদ্ধি করার জন্য প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বেশ কিছু দিক নির্দেশনা দেওয়া হবে প্রশাসকদের। কিছুক্ষণ আগে প্রশাসকরা ভিতরে প্রবেশ করেছেন। এরপর কিন্তু সড়ক, রেল এবং নৌ পরিবহন মন্ত্রণালয়ে যারা মন্ত্রী রয়েছেন, যিনি মন্ত্রী রয়েছেন শেখ রবিউল আলম এবং সেই সঙ্গে তার দুই প্রতিমন্ত্রী রাজীব হাসান এবং হাবিব রশিদ, তাদের সঙ্গেও দুপুর 12:30 নাগাদ আরেকটি মতবিনিময় সভা রয়েছে, যেখানে রেল সংক্রান্ত আলোচনা নিয়ে তারা রেল সংক্রান্ত বিষয় নিয়ে তারা আলোচনা করবেন এবং সেখানে সামনে যেহেতু ঈদ যাত্রা রয়েছে সেসব বিষয় যেমন গুরুত্ব পাবে তেমনি রেল সংক্রান্ত যেই কাজগুলো রয়েছে সেই কাজগুলো যেমন ঢেলে সাজানো থেকে শুরু করে এবং সেখানে যে উন্নয়ন করা দরকার সেই উন্নয়নের বিষয় নিয়ে সেখানে বিষয়বস্তু প্রধানমন্ত্রীর কাছ থেকে যেমন দিক নির্দেশনা আসবে তেমনি মন্ত্রণালয়ের কাজের যে অগ্রগতি সেটিও প্রধানমন্ত্রীকে জানানো হবে। দুপুর 2টা নাগাদ প্রধানমন্ত্রীর যে বিশেষ অগ্রাধিকার সারা দেশের খাল খনন কর্মসূচি, সেই খাল খনন কর্মসূচি নিয়ে সংশ্লিষ্ট যে মন্ত্রণালয়গুলো রয়েছে সেই মন্ত্রণালয়ের সাথে একটি সভা রয়েছে। সেই সভায় মূলত সারা দেশের যে বিএনপি সরকারের যে প্রতিশ্রুতি রয়েছে সারা বাংলাদেশের খাল খনন কর্মসূচি, সেই খাল খনন কর্মসূচির অগ্রগতি নিয়ে তারা আলোচনা করবেন এবং সেখান থেকে নিঃসন্দেহে কোনো না কোনো দিক নির্দেশনা আসবেই। আপনি জানেন যে এরই মধ্যে পানি সম্পদ মন্ত্রী নানান জায়গায় তিনি সফর করেছেন, যেখানে তিনি খাল খননের বিষয়ে সরকারের যেই দিক নির্দেশনা, সরকারের যে অবস্থান সেটি সুস্পষ্ট করেছেন এবং সারা বাংলাদেশে যেসব খালগুলো খনন করা হবে সেই খাল খনন সেগুলো চিহ্নিত করা হয়েছে এবং কবে নাগাদ সেই খাল খননের কাজ অনেক জায়গায় শুরু হয়েছে, সেগুলো আরও কীভাবে বাড়ানো যায় এবং ঈদের আগে বাড়ানো হবে না ঈদের পরে বাড়ানো হবে সেসব বিষয় নিয়ে মূলত আলোচনা হবে। অর্থাৎ পুরো দিনব্যাপী প্রধানমন্ত্রীর সফরসূচি রয়েছে, যেখানে তিনি দেশের অগ্রগতি এবং উন্নয়নের বিষয় নিয়ে বেশি জোর দিচ্ছেন। রাবি। আরেফিন, আপনাকে ধন্যবাদ। চট্টগ্রামের সীতাকুণ্ড ইকো পার্কে গলা কাটা অবস্থায় উদ্ধার শিশুটি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। ভোররাতে চট্টগ্রাম মেডিকেল কলেজের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে রোববার সকালে সীতাকুণ্ড ইকো পার্কের ভেতর থেকে গলা কাটা অবস্থায় শিশুটিকে উদ্ধার করে সড়ক সংস্কারের কাজে নিয়োজিত শ্রমিকরা। উদ্ধারের পরই শিশুটিকে তার মা বাবার সাথে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে 2 দফা অস্ত্রোপচারের পর তার অবস্থার অবনতি হয়, পরে নেওয়া হয় আইসিইউতে। এদিকে ঘটনার দিন রাতেই অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে অপহরণ ও হত্যা মামলা করেন শিশুটির মা, তবে এখনও গ্রেফতার হয়নি কেউ। প্রাথমিক সব যেটা চিকিৎসা করার দরকার, প্রথম ধাপের অপারেশনটা হয়েছিল, অপারেশনটা সাকসেসফুল হয়েছিল, দ্বিতীয় ধাপেরটাও সাকসেসফুল হয়েছিল, কিন্তু তারা বলছে একটা কথা কি ওনার শ্বাসনালী
কেটে গেছে। এটা একটা অমানবিক কাজ। আমাদের আপনি একটা জিনিস চিন্তা করলে একটা সুস্থ মস্তিষ্কের মানুষ আপনার 6 থেকে 7 বছরের বাচ্চার গলা জীবনে চুরি চালাতে পারবে না। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি যাতে এই ঘটনাটা অতি দ্রুত ভালো একটা তদন্ত করে আসামিকে গ্রেপ্তার করা হোক। রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রদল ও ছাত্র শিবির কর্মীদের মধ্যে সংঘর্ষে অন্তত 10 জন আহত হয়েছে। মঙ্গলবার মধ্যরাতে এই সংঘর্ষের ঘটনা ঘটে। ক্যাম্পাসে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রদল ও শিবিরের নেতা কর্মীদের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে তার সংঘর্ষের রূপ নেয়। উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও হাতাহাতির ঘটনাও ঘটে। সংঘর্ষে আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় প্রশাসন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হলে তল্লাশি চালায় পুলিশ। পরবর্তীতে ছাত্রদের অভিযোগের ভিত্তিতে হল থেকে বহিরাগতদের বের করে দুপক্ষের সাথে সমঝোতা করার কথা জানায় পুলিশ। তবে এ ঘটনায় পুলিশ কাউকেই আটক করেনি। ঘটনার সূত্রপাত যতটুকু জেনেছি হল সুপারের কাছ থেকে এবং ছাত্রদের কাছ থেকে, যে এখানে যে ওই একটা ছেলে বাইরে বসা ছিল শিবিরের, সে শিবির করত, তখন নাকি ছাত্রদলে আবার 3-4টা ছেলে আসছে, তাকে এখানে বসছে কেন এটা সেটা এই নিয়ে হলের বিষয় নিয়ে যে তুই এখানে কেন, এই সমস্ত বিষয় নিয়ে একজন আরেকজনের উপরে চড়াও। পরবর্তীতে তারা অন্যান্য ছাত্র যারা আছে একে অপরকে দাওয়া দেয়। তারা পরে জানতে পারলাম যে রুমে রুমে মারামারির একটা ঘটনা ঘটছে। আজ থেকে শুরু হলো বাস ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি। এবারও রেলপথের সব টিকিট বিক্রি হচ্ছে অনলাইনে। তবে অনলাইন ও কাউন্টারে মিলছে বাসের টিকিট। সকাল থেকেই রাজধানীর গাবতলী, কল্যাণপুরের কাউন্টারগুলোতে অগ্রিম টিকিটের জন্য ভিড় করেন যাত্রীরা। 12 থেকে 19 মার্চের আগাম টিকিট বিক্রি হলেও যাত্রীদের চাহিদা বেশি 16, 17 ও 18 মার্চের টিকিটের। অগ্রিম টিকিট বিক্রির প্রথম দিনে এখন পর্যন্ত যাত্রীদের বড় কোনো ভোগান্তি নেই। বাড়তি ভাড়ার অভিযোগও পাওয়া যায়নি। টিকিট হাতে পেয়ে এই যাত্রা নিশ্চিত হওয়ায় সন্তুষ্টির কথা জানান অনেকে। ঈদের আনুষ্ঠানিক ছুটি শুরু 19 মার্চ থেকে। আমি রংপুর যাব 18 তারিখে। 18 তারিখ রাত্রের একটা টিকিট নেওয়ার জন্য লাইনে দাঁড়ায় আছি। এখন দেখা যাক বাকিটা আল্লাহর উপরে। সকাল 8টার আগ থেকেই দাঁড়িয়ে আছি, দীর্ঘ লাইন পেরিয়ে এখন পর্যন্ত মানে কাউন্টার পর্যন্ত যেতে পারিনি। এখন একটু পরে যাব হয়তো, কিন্তু কাঙ্ক্ষিত টিকিটটি পাবো কিনা এখনো দ্বিধাদ্বন্দ্বে আছি। চাপটা মূলত 17, 18, 19 বর্তমানে এটা চলছে। যখন 17, 18, 19 আমাদের সিট সব শেষ হয়ে যাবে, বিক্রি শেষ হয়ে যাবে, তখন আবার 16, 15 আস্তে আস্তে ধীরে ধীরে নিচে নেমে আসবে। সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব দোল পূর্ণিমা বা হোলি উৎসব আজ। দোলযাত্রা ও গৌর পূর্ণিমা উপলক্ষে ঢাকাসহ সারা দেশের বিভিন্ন মন্দিরে পূজা, হোমযজ্ঞ, প্রসাদ বিতরণ সহ নানা ধর্মীয় আচারের আয়োজন করেছেন হিন্দু ধর্মাবলম্বীরা। বিশ্বের অনেক স্থানে উৎসবটি শ্রীকৃষ্ণের দোলযাত্রা নামে অধিক পরিচিত হলেও ভারতের পশ্চিমবঙ্গ, মাদ্রাজ, উড়িষ্যায় দোল উৎসব এবং উত্তর পশ্চিম ও মধ্য ভারত ও নেপালে হোলি হিসেবে পরিচিত। কোনো কোনো স্থানে এই উৎসবকে বসন্ত উৎসবও বলা হয়। হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস, পুষ্পরেণু ছিটিয়ে রাধাকৃষ্ণ দোল উৎসব করতেন। সময়ের বিবর্তনে পুষ্পরেণুর জায়গায় এসেছে আবির। সারা দেশে সকাল থেকে শুরু হয়ে বিকেল পর্যন্ত এই উৎসব চলবে। হিন্দু ধর্মাবলম্বীরা পরস্পরকে আবির মাখিয়ে উদযাপন করবেন হোলি উৎসব। গোবিন্দ গোপালকে তার চরণে অর্পণ করে সকলের রোগ ব্যাধি মুক্তময় সুস্থময় জীবন ফিরে আসুক, সবার জীবন সুস্থময় হোক, এই প্রার্থনাই আবির মাধ্যমে গোবিন্দের চরণে। পাকিস্তানের করাচিতে মার্কিন কনসুলেটের সামনে যুক্তরাষ্ট্র বিরোধী বিক্ষোভে গুলি চালিয়েছিল মেরিন সেনারা। প্রতিবেদনে এমনটি উঠে এসেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ইরানে মার্কিন হামলার প্রতিবাদে গেল রোববার বিক্ষোভ হয় পাকিস্তান জুড়ে। এক পর্যায়ে করাচির মার্কিন কনসুলেটের সামনে বিক্ষোভ করতে শুরু করেন আন্দোলনকারীরা। এ সময় হামলা চালানো হয় কনসুলেট প্রাঙ্গণে। এক পর্যায়ে সীমানা প্রাচীর ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা চালায় বিক্ষোভকারীরা। এ সময় গুলি করেন নিরাপত্তা বাহিনী। প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর পাশাপাশি মার্কিন মেরিন সেনারাও গুলি চালায় বিক্ষোভকারীদের লক্ষ্য করে। তবে এতে কোনো প্রাণহানি হয়েছে কি না সে বিষয়ে কিছু জানানো হয়নি।